সরকারের উচিত এক্ষুনি একে জেলে ভরা, এক্ষুনি ওকে আটক করা, এর মুখ বন্ধ করা। শুভেন্দুরা যত বেশি বেশি করে এরা ওই হিন্দু দের রক্ষাকর্তা হিসেবে নিজেদের তুলে ধরবে, তত বাংলাদেশের যে সংখ্যালঘুরা তারা আরো বিপদাপন্ন হবে বলে আমাদের ধারণা। বাংলাদেশের সংখ্যালঘুরা আজকেই তো আক্রান্ত হয়নি, আক্রান্ত আগেও হয়েছে, 47-এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। আমাদের এখানে 47-এর আগেও মুসলমানরা আক্রান্ত হয়েছে, এখনো হচ্ছে। আসলে পেট্রাপোলে বন্ধ করতে হবে, ভিসা বন্ধ করতে হবে। এখানে কেন, সে দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে এটা নরেন্দ্র মোদীকে বলুক, এটা অমিত শাহকে বলুক, তাদের যে গুরুরা আছেন তাদেরকে বলুক যে আপনারা এটা বন্ধ করে দিন। এরকম মানুষ যারা, অমানুষগুলো যারা দাঙ্গা তৈরি করার চেষ্টা করে, তাদের কেন জেলের বাইরে রাখছে, তাদেরকে কেন ধরছে? আমরা ঠিক করবো, নাগরিক সমাজ ঠিক করবে যে এই ধরনের অপরাধীরা তারা জেলের বাইরে থাকবে না ভেতরে। বাংলাদেশের সংখ্যালঘুরা যথেষ্ট আতঙ্কিত, হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং বাংলায় শুভেন্দু অধিকারীরা যেভাবে প্রতিবাদ করছে, বিজেপি যেভাবে রাস্তায় নামছে, এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন? বাংলাদেশে এটা নতুন কোনো ঘটনা নয়। এই উপমহাদেশে যখনই দেখা গেছে যে কোনো রকম পলিটিক্যাল আফিবল ঘটেছে, পলিটিক্যাল টার্ময়েল হচ্ছে, এই ইস্যুগুলোতে সবসময় সংখ্যালঘুরা আক্রান্ত হয়। বাংলাদেশেই আক্রান্ত হচ্ছে এমন ব্যাপারটা নয়, ভারতবর্ষে প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রান্ত হয়, পাকিস্তানে হয়, এবং এই উপমহাদেশের যদি দেখি, এই উপমহাদেশের এটাই হচ্ছে ক্যারেক্টার। এবং এর কারণ হচ্ছে ওই আমাদের যে দেশ ভাগের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমরা এখনো বয়ে চলেছি। এবং যে যন্ত্রণা আসলে দেখা যায় যদি, সেটা হচ্ছে যে শাসকরা তো ভাগ করে দিয়ে খালাস। এই 77 বছর ধরে এই তিনটে দেশের মানুষ তার গুণাগার দিয়ে চলেছে। প্রতিদিন আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হয়, প্রতিদিন দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়, এবং আজকের দিনে এই ধর্মের নামে রাজনীতি করার যে ট্রেন্ড ডেভেলপ করেছে বিশেষ করে এই অঞ্চলে, সেটা একটা ভয়ঙ্কর আকার নিচ্ছে। এবং আজকে যখন শুভেন্দু অধিকারীরা তারা বাংলাদেশে, নিঃসন্দেহে বাংলাদেশে যা ঘটছে তার দিকে নজর দেওয়া উচিত, ইন্টারন্যাশনাল কমিউনিটির তার দিকে নজর দেওয়া উচিত, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির দিক থেকে এইটার প্রতিবাদ শুধু না, এটা কি করে বন্ধ হবে তার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমাদের এখানে সস্তায় বাজিমাত করার জন্য এবং এখানকার নির্বাচনী উপলক্ষকে সামনে রেখে ভোট ভাগের তাগিদে যেভাবে বিজেপি এবং আরএসএস মানুষের মধ্যে একটা বিভাজনের জায়গা তৈরি করেছে, একটা মুসলমান বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে, সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর একটা মানে অন্ধকার দিনের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এবং এই শুভেন্দুরা যত বেশি বেশি করে এরা ওই হিন্দু দের রক্ষাকর্তা হিসেবে নিজেদের তুলে ধরবে, তত বাংলাদেশের যে সংখ্যালঘুরা তারা আরো বিপদাপন্ন হবে বলে আমাদের ধারণা। এবং এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এই যে সস্তায় রাজনীতি এবং যেভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা, উস্কানি দেওয়া হচ্ছে, আমি জানি না কেন আমাদের এখানকার সরকার চুপ করে বসে আছে। তারা সাধারণ মিছিল করতে গেলে যেখানে পুলিশকে দিয়ে তুলে দেয় আমাদের, সেখানে এরকম মানুষ যারা, অমানুষগুলো যারা দাঙ্গা তৈরি করার চেষ্টা করে, তাদের কেন জেলের বাইরে রাখছে, তাদেরকে কেন ধরছে না? এক্ষুনি তাদের ধরা হয়েছে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, ওদের যারা কথাবার্তা বলছে, বিজেপি সবাই এটা করছে, এবং তারা শুধু যেন তেন প্রকারের একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ইস্যুতে ওদের সমস্ত ইস্যুটাকে ঘুরি ফিরে ওরা ওই হিন্দু মুসলমানে নিয়ে আসবে এবং মুসলিম বিদ্বেষে, বিশ্ব হিন্দু এক হতে বলছে। একদম এই যে কথাগুলো বলছে, এটা বলে আসলে যে সংখ্যালঘুদেরকে সেখানকার বিপন্ন করে তুলছে আরো বেশি। এবং এদের দ্বারা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে তো বলছে আমরা তোমাদের পাশে আছি, জয় শ্রীরাম। এবং এই যে বললাম না, এই যে বিপদটা ওখানে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে কারা বলছে, এটা কতজন বলছে? বাংলাদেশের সংখ্যালঘুরা আজকেই তো আক্রান্ত হয়নি, আক্রান্ত আগেও হয়েছে, 47-এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। আমাদের এখানে 47-এর আগেও মুসলমানরা আক্রান্ত হয়েছে, এখনো হয়েছে, মন্দির ভেঙেছে তখনও। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে, আমরা মন্দির ভাঙার কথা বলছি, কেন আমরা বলছি না যে এই সময় মাজারগুলোও ভেঙেছে, ওখানে অনেকগুলো মাজার ভেঙেছে ওখানে। এবং এই মাজার ভাঙা, মন্দির ভাঙার এই যে রাজনীতি, এবং সেই রাজনীতি শুধুমাত্র বাংলাদেশের জন্য, সেটা আমাদের এখানেও চলে। আমাদের এখনো যদি এখনো বেঙ্গলে মসজিদে মন্দির খুঁজছে শুধু না, বিভিন্ন জায়গাতে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের তো লজ্জায় মুখ দেখানো উচিত নয় এই বিজেপি নেতাদের, যারা এই বাবরি মসজিদ ভেঙেছিল, একটা এই ধরনের একটা সৌধ যেটাকে ভেঙে দিয়েছিল, ঐতিহাসিক সৌধকে যারা ভেঙে দিয়েছিল, নিচে শিবের মূর্তি আছে বা এই সমস্ত গল্প ছড়িয়ে তারা, এবং সেখানে তাদেরকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টও তাদেরকে রেহাই দিয়ে দিয়েছে। এবং এই রেহাই পেয়ে তারা আরো বেশি যেন বলশালী হয়ে উঠেছে। তার জন্য এই দাঙ্গা তৈরি করার চেষ্টা অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে সম্প্রতিকালে দেখা গেল যে সম্বল
উত্তরপ্রদেশের, এবং আজমির শরীফ, সেখানেও নাকি বলছে মন্দির রয়েছে, মন্দিরের মাজারের নিচে মন্দির বা মূর্তি। শুধু এই জায়গাতে না, বিভিন্ন জায়গাতে এরা এটা করবে। এরা বেনারসে করেছে, এলাহাবাদে করবে, এরা দিল্লিতে জামা মসজিদের নিচে খুঁজবে, সব জায়গাতে এরা এটা করবে। আসলে এই সুড়সুড়িটা দিয়ে হিন্দুদের মধ্যে ইয়ে করা যে তোমরা এতদিন ধরে আক্রান্ত হয়েছো, এবার তোমাদের পাল্টা দেওয়ার জায়গা, এই যে জায়গাটা তৈরি হয়েছে, ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে পুরো দেশকে। এবং বিজেপি RSS কে যদি এক্ষুনি ঠেকানো না যায়, আমি মনে করি যেমন ভাবে ওরা করছে, যে আমি খুব মানে এটা আতঙ্কিত যে যেভাবে ওরা এখানে বিদ্বেষ ছড়াচ্ছে বেঙ্গলে দাঙ্গার জায়গা লাগিয়ে দেবে, কোথাও একটা ঘটনা ঘটিয়ে দেবে, কোথাও একজন হিন্দুকে তারাই মেরে, কোথাও কেউ আক্রমণ করে দেবে, বলবে মুসলমানরা মেরেছে, চল মুসলমানদের বাড়ি পোড়া, চল মুসলমানদের মসজিদ পুড়িয়ে দাও, ভেঙে দাও মাজারগুলো। এই যে তুলবে, মানে ভুয়ো তুলবে, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। এবং সরকার প্রশাসন তারা চুপ করে আছে, যেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। অবিলম্বে এটা যদি না থামানো যায়, এবং থামানোর ক্ষেত্রে প্রশাসন যেমন ভূমিকা নেবে, আমি মনে করি নাগরিক সমাজে সমস্ত তিনটে দেশের নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে, এই ধরনের অপরাধের বিরোধিতা করতে হবে, এই ধরনের অন্যায়ের বিরোধিতা করতে হবে। এবং শুধু বিরোধিতা না, নাগরিক সমাজের যে ভয়েসটাকে, সেই ভয়েসটাকে সবার সামনে রাখতে হবে। এইটা যদি করা যায়, তাহলেই কিন্তু আমার ধারণা যে একটা অন্তত একসাথে সহাবস্থান, সবাই মিলে ভালোভাবে বাঁচার একটা চেষ্টা করা যেতে পারে। একজন সাংবাদিক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশের ঘটনা নিন্দনীয়, কিন্তু ওটাকে কেন্দ্র করে মিডিয়ার একাংশ এবং আপনারা এত বেশি লাফাচ্ছেন যে বিজেপিকে বলছে, তাতে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা কোথাও থেকে একটা আতঙ্ক একদম ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। আমি এটা মনে করি, আমাদের সংগঠন থেকেও আমরা কালকে একটা বিবৃতি দিয়েছি, সেখানেও বলেছি সংখ্যালঘুদের মধ্যেকার ঐক্য গড়ে ওঠাটা খুব জরুরি। এই যে আপনারা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত, এটাতে শুভেন্দু অধিকারী খুব রাগ, বলছে জালি হিন্দু। সংখ্যালঘু কেন বলবেন, বলুন হিন্দুরা অত্যাচারিত। আসলে ওরা কি বলছে, এটা শুভেন্দু অধিকারীকে যদি সার্টিফিকেট নিয়ে যদি আমাদের নাগরিক আন্দোলন করতে হয়, তাহলে আমাদের নাগরিক আন্দোলন বন্ধ করে দেওয়া উচিত। একটা এরকম অপরাধী যে প্রতিদিন প্রতিনিয়ত দাঙ্গা বাঁধাতে চাইছে, সে ঠিক করে দেবে আমরা কি বলবো না বলবো? আমরা ঠিক করবো, নাগরিক সমাজ ঠিক করবে যে এই ধরনের অপরাধীরা তারা জেলের বাইরে থাকবে না ভেতরে থাকবে, তাদেরকে কিভাবে ঠেকানো হবে সেটা আমরা ঠিক করব। সেটা ঠিক করার জন্য শুভেন্দু অধিকারী আমাদের দরকার নেই, আমরা আমাদের কথাটা বলবো। আমরা সংখ্যালঘু এই জন্য বলছি, কেন ওখানে যে খ্রিস্টানরা আছে তারাও আক্রান্ত হচ্ছে, ওখানে যারা বৌদ্ধরা আছে তারা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত। এখন যে চাকমাদের উপরে যে চাকমারা যে লড়াই করছে, ওখানে তাদের স্বাধীনতা বা যাই করে তাদের ব্যাপার সেটা, কিন্তু সেখানেও তারা আক্রান্ত হচ্ছে, শুধুমাত্র হিন্দুরা আক্রান্ত হচ্ছে না সেখানে। তো যেহেতু আপনারা গণ আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত, বাংলাদেশেও আপনাদের পরিচিত কোনো সাথী বা বন্ধু থাকতে পারে, কি খবর পাচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি কি? আমার নিজের যেটা মনে হয়েছে, পরিস্থিতি এই মুহূর্তে চট্টগ্রামেরই সবচেয়ে খারাপ। কারণ চট্টগ্রামে এই হিন্দুদের যে জমায়েত বা সনাতন ধর্মীয়রা যেটাই বলে আর কি, ওরা এখন হিন্দু শব্দের উচ্চারণ করে না। কারণ এই জন্য যে ওটা নাকি ফার্সি শব্দ, ওই জন্য ওরা উচ্চারণ করে না। এখন ওরা উচ্চারণ করে সবসময় সনাতন ধর্ম। কিসের সনাতন আমি জানি না। হ্যাঁ, সবকিছুই ছেড়ে দেবে। এবং আজকে আমি একটা দেখছিলাম, যেটা মানে ভণ্ডামি এই জন্য বলছি যে শুভেন্দু সম্বন্ধে একজন একটা করেছে, ভিডিও ছেড়েছে, ভিডিওতে দেখলাম সে জোরের সঙ্গে বলছে নন্দীগ্রামে সে শুভেন্দুকে বিফ খেতে দেখেছে। আমি বিফ খাওয়াটা কোনো অন্যায় বা কিছু বলছি না, কিন্তু যে লোকটা এই মাংস খাওয়া বন্ধ করতে হবে, মানে সে বিজেপি নেতা বলছে, অ্যাডভোকেট, এবং সে শুভেন্দু সম্বন্ধে বলছে, স্ট্রেট ওয়েতে বলছে। এবং শুভেন্দু তারপরে এসে সবাইকে বলবে যে বৈষ্ণব শাস্তে হবে, মাছ মাংস খাওয়া চলবে না, সনাতন হিন্দু ধর্মে এসব নেই, এসব গল্প বলবে। মানুষ যদি ওদেরকে বিশ্বাস করে, এদের উপরে ভরসা করে, তাহলে মানুষই ঠকবে, তার বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে যেটা হচ্ছে সেটার যে আঁচ এখানে পড়বে, এবং এখানকার মুসলিম সমাজ আতঙ্কিত, কারণ তারা দেখেছে বাংলাদেশে কিছু ঘটলেই এখানে সংখ্যালঘু, এখানে কিছু ঘটলেই বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত হয়। যার জন্য আমরা জোরের সঙ্গে বলছি, সংখ্যালঘু সম্প্রদায় যেখানে যারা আছে তাদের মধ্যে ঐক্য গড়ে ওঠাটা খুব জরুরি। সংখ্যা গুরুন না, সংখ্যা লঘিষ্ঠ যারা তাদের। একজন পোস্ট করেছেন যে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। আসলে বললাম যে এটা এরা করছে, সুতরাং এমনকি ওরা ওটা ভেঙেছে, তারা আজমের শরীফের নিচে কিছু খুঁজবে, ওরা জামা মসজিদে খুঁজবে, তাজমহলের নিচে খুঁজবে, সেটা নাকি তেজমহল ছিল, এরকম নানান গল্প। এবং তার জন্য কিছু সেলফ প্রোক্লেমড ঐতিহাসিক আছেন যারা নিজেরা এগুলো বলছে, তার ঐতিহাসিক ভিত্তি আছে বলছে। এমন দুদিন পরে তারা অযোধ্যাতে যেমন ভাবে রামলালার পেয়ে গেছে, জন্মস্থান খুঁজে পেয়েছে, একটা পুরাণ গল্প, যেটাকে একটা গল্প বা উপন্যাস হিসেবেই দেখা যেতে পারে, সেইটাকে কেন্দ্র করে তারা সেটার সত্যতা খুঁজে বার করে ফেলছে, এবং তাতে শিলমোহর দিচ্ছে ভারতবর্ষে অ্যাপেক্স কোর্ট। এটার থেকে লজ্জাজনক আর কিছু হয় বলে আমার মনে হয় না। এবং এদের কথার উপরে বেস করে আসলে এগোনো যাবে না। এবং আমি যেটা মনে করি, এই যে দুরাচারীরা,
তারা যত আমি এক্ষুনি নির্বাচনে সব কিছু সমাধান হয়ে যাবে আমি মনে করি না। কালকে কংগ্রেস এলেই সব ঠিক হয়ে যাবে এরকম না। কংগ্রেসের সময় এখানে দাঙ্গা হয়েছে, ভাগলপুরে দাঙ্গা আছে, বিরাট বড় দাঙ্গা, সুতরাং এগুলো হবে। কিন্তু এই যে ফ্যাসিস্ট শক্তি, এই ফ্যাসিস্ট শক্তির অবিলম্বে তাদেরকে যদি ক্ষমতা থেকে না সরানো যায়, তাদের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তোলা না যায়, তাহলে এই উপমহাদেশে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী একদম। গতকাল বাংলাদেশের একজন বাম নেতা মেঘমল্লার বসু তার ইন্টারভিউ নিচ্ছিলাম, সে বললেন যে বাংলাদেশের বিষয় নিয়ে ভারত যত বেশি এই ধরনের আন্দোলন বা এই ধরনের অপপ্রচার যদি কোনো হয়, সেক্ষেত্রে আমরা এখানে ক্ষতিগ্রস্ত হব। না, ঠিকই বলেছে একদম, আমি তো বলছি। আমরা তো এখানে ভারতে প্রোটেস্ট হলে সেখানে ইউনূস সরকার ভয়ে আরো না, কিচ্ছু না, যত এখানে আমরা প্রোটেস্ট করবো, ইউনূস সরকারকে ভয় দেখানোটা কি জরুরি? ইউনিশ সরকারের বিরুদ্ধে তো সেখানকার মানুষই লড়বে। হাসিনাকে যে সরাতে হয়েছে, সেকে বিদেশের থেকে সরিয়েছে আমরা বলবো এখনই, কি আছে না আছে সে পরে হয়তো বিশ্লেষণ করা যাবে, কিন্তু হাসিনাকে সেখানকার মানুষ তো গণ আন্দোলন করেছে, ছাত্ররা গুলি খেয়েছে, হাজার মানুষ মারা গেছে, হাসিনাকে তো সরা গেছে। ইউনিসকেও সরাতে হবে, ইউনিসকে সরতে হবে। ইউনিস পাক্কা একটা স্টুজ, সে আমেরিকান স্টুজ, সুদখোর, এবং তাকে যদি আজকে ওখানকার যারা ধর্মাবলম্বীরা আছেন, ধর্মের গুরুরা আছেন, তারা তাকে মেনে নিচ্ছেন কি করে সেটা আমার কাছেও আশ্চর্য লাগে। কারণ তাদের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আসলে অমুসলিম একদম এই ইউনুস, কিন্তু তাকে মেনে নিচ্ছে, আসলে তাদের স্বার্থ আছে, এই জন্য মেনে নিচ্ছে তারা। বিজেপির সাংসদ এবং প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি তো দাবি করেছেন যে ইউনুসের নোবেল প্রাইজ কেড়ে নেওয়া হয়। হ্যাঁ, আসলে নোবেল প্রাইজ কি করবে, নোবেল প্রাইজ কেড়ে নিলেই বা কি হবে না হবে সে আমার জানা নেই, কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলি তুমি নামটা তুললে, আমি নামগুলো তুলতেও চাই না এখন, এরকম অপদার্থ জাজ এর আগে পশ্চিমবঙ্গে কখনো এসছে কিনা আমি জানি না, এবং তার সমস্ত কার্যকলাপ, তখনও সে জাজ ছিল, তখন আমরা বলেছিলাম যে সে যে ট্রেন্ডটাকে ডেভেলপ করছে, গগৈ যে ট্রেন্ডটা ডেভেলপ করেছিল এনআরসির সপক্ষে দাঁড়িয়ে, এবং তারপরে সে রাজ্যসভার মেম্বার হয়েছিল, এই একই দিকে চলছে বলে আমরা বলেছিলাম, এবং পরবর্তীতে আমরা সেটাই দেখলাম। এখন তাকে জাজ হিসেবে মানতে, সে হচ্ছে আরএসএস বিজেপির আরেকটি স্টুজ। আরএসএস বিজেপি যা কথা বলবে সেই কথাগুলো সে আওড়ে যাবে, কারণ না হলে তার উপায় নেই, সে এখন বিজেপির সাংসদ, সুতরাং ওই কথাগুলো বলে দেবে। সুতরাং ওর কথার উপরে খুব বেশি আমার ভরসাও নেই, এবং আমি খুব একটা পাত্তাও দিই না ওর কথাবার্তা। শুভেন্দুর এই ভূমিকায় কি আপনার একজন সমাজকর্মী বা মানবাধিকার কর্মী হলেও আতঙ্কে রয়েছে? আমি আতঙ্কে, ভূমিকা ভালো, মানে সনাতনীদের এক হওয়ার কথা বলছেন। আমি আতঙ্কে তো একেবারেই নেই, আমি মনে করি একে প্রতিরোধ করতে হবে। আমি বারবার করে বলছি, সরকারের উচিত এক্ষুনি একে জেলে ভরা, এক্ষুনি ওকে আটক করা, এর মুখ বন্ধ করা, এবং যারাই এই দাঙ্গা ছাড়বার চেষ্টা করছে তাদের সবাইকে আগে বিহাইন্ড দ্য বার্ন নিয়ে যাক। আর আমরা মনে করি যে এটা সরকার পেট্রোপোলে গিয়ে আজকে প্রতিবাদ জানাবে। হ্যাঁ, আসলে পেট্রাপোলে গিয়ে এগুলো হচ্ছে সস্তায় বাজিমাত করে, এবং তার সাথে বেশ কিছু লোক থাকবে, তারা গেরুয়া ঝান্ডা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে, তারা ওখানে গিয়ে বিপ্লব করে ফেলবে। আসলে পেট্রাপোলে বন্ধ করতে হবে, ভিসা বন্ধ করতে হবে, এখানে কেন, সে দিল্লিতে যাক, দিল্লিতে গিয়ে এটা নরেন্দ্র মোদীকে বলুক, এটা অমিত শাহকে বলুক, তাদের যে গুরুরা আছেন তাদেরকে বলুক যে আপনারা এটা বন্ধ করে দিন। ওখানে করছে কেন, ওখানে করে ওর চিল্লাচ্ছে, এখানে আমাদের মুসলিম তোষণ হচ্ছে, বুঝছে? এটা তো ওখানে পেট্রাপোল দিয়ে ব্যবসা কি হবে, বা পেট্রাপোলের হিসাবে থাকবে কি না থাকবে, এটা তো আমাদের এখানকার সরকার ঠিক করে না, এটা মমতা ব্যানার্জি ঠিক করে না, এবং মমতা ব্যানার্জিরও এটাতে কোনো হাত নেই, আর আমাদের সরকারেরও কোনো হাত নেই। এটা কেন্দ্রে গিয়ে বলুক, আসলে এটা সস্তায় বাজিমাত করার এখানে ওখানে দেখাবে যেটা, এবং এটা যে করছে, যে কোনো হিন্দুকে যদি জিজ্ঞেস করা যায়, খুব যদি মানে কথাটা শব্দটা শুনে খুব মাথামোটা যদি না হয়, বাংলাদেশের হিন্দুরা বলবে এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। আমার নিজের একটা খুব মনে আছে, এনআরসির যখন মুভমেন্ট হচ্ছে, তখন আমরা স্বাভাবিকভাবে এখানে কোনো মিছিল হলেই ওই পাক সাকাস কিংবা রাজাবাজার, কারণ মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলিমরা আমাদেরকে বলেছেন, সেখানকার যে মুসলিম যে ইয়েরা আছেন, অ্যাক্টিভিস্ট আছেন, তাদের বলেছেন, দাদা আমাদের এখানে কেন, আমাদের এখানকার মানুষ তো এমনি আতঙ্কিত, আমাদের এখানে আসতে পারে, আপনারা এটা না করে বরং হিন্দু এলাকায় করুন। হিন্দু মানুষ যারা এটাতে ভুল বুঝছে তাদেরকে যদি বাইরে আনতে পারে, তাহলে কিন্তু সঠিক রাস্তা হবে। আমি মনে করি একদম সেটাই ঠিক, সেটাই ঠিক। কালকে যদি এখানে যদি কি বলে মুসলিমদের উপর আক্রমণ হয়, এগুলো যদি ঘটনা ঘটে, আর ওপারে মুসলিমরা যদি ওখানে খুব বিপ্লব টিপ্লব করতে থাকে, আবার ওরাও যদি বেনাপোলে এসে খুব ঝান্ডা ফান্ডা উড়িয়ে কিছু একটা করতে থাকে, তাহলে এখানকার মুসলিমরা বিপন্ন হবে। এবং এই একই জিনিস এতে ভাইস ভার্সা হচ্ছে, হিন্দুদের ক্ষেত্রেও হচ্ছে। আমি মনে করি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত, এবং সেই রাষ্ট্রের উপরে চাপ সৃষ্টি করার জন্য সেখানকার 16 কোটি মানুষ আছে, 16-17 কোটি মানুষ সেখানে। যখন বাংলাদেশে যখন ওই হাসিনা সরকার রয়েছে এবং বিপ্লব হচ্ছে, ছাত্ররা আন্দোলন করছে, সেই সময় শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রায় 2 কোটি 1 কোটি না 2 কোটি বাংলাদেশি, তারা সনাতনী, তারা ভারতে আসবে, আমরা রেডি, তাদেরকে সিএতে নাগরিকত্ব দিয়ে দেবো, সব জয় শ্রীরাম বলতে বলতে চলে আসবে। কোথায় এটা ও ইয়ে করে দিক, এটা একটা এফিডেভিট করে দিক না একটা, এবং সেটা করে ওরা পাস করিয়ে আনুক ইয়েকে দিয়ে,
ইউনিয়ন গভর্নমেন্ট থেকে পাস করিয়ে আনুক যে ওখান থেকে 2.5 কোটি মানুষ এখানে আসবে, এই 2.5 কোটি মানুষকে আমরা ভারতবর্ষে স্থান দেবো এবং তাদেরকে সবাইকে আমরা নাগরিকত্ব। সিটিজেনশিপ দিয়ে দেবো। এটা করিয়ে আনুক, হিম্মত থেকে করিয়ে আনুক। 2.5 কোটি মানুষকে কোথায় রাখবে? 2,500 মানুষকে তোমার রাখার জায়গা নেই বলছো, সেখানে 2.5 কোটি মানুষকে তুমি নিয়ে আসবে এখানে। এবং এদের কথাবার্তা সবকিছুর মধ্যে কোনো ভিত্তি নেই, কোনো মানে ক্ল্যারিটি নেই এদের মধ্যে। এই ক্ল্যারিটি নেই, যার কোনো ভিত্তি নেই, যার কোনো পলিটিক্যাল আইডিওলজি নেই। তার পলিটিক্যাল আইডিওলজি হচ্ছে দাঙ্গা করা, তার পলিটিক্যাল আইডিওলজি তাকে শেখায় যেটা, সেটা হচ্ছে বিদ্বেষ ছড়ানো। এই সমস্ত মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা উচিত বলে আমি মনে করি। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে। একদম ঠিক বলেছে। এবার এইটা বলার পরেই আমার কিছু বন্ধু বান্ধবরা, কিছু লোকজন বলবে এইতে দেখো তৃণমূলের হয়ে কথা বলছে। আসলে কালকে যদি অভিষেক বলে সূর্যটা পূর্ব দিকেই ওঠে, আমি বলবো পশ্চিম দিকেই ওঠে। আসলে এইটা না, ও যেটা বলছে বিজেপি রাজনীতি করছে, একদম ঠিক কথা বলছে। এবং এই যে বিজেপি রাজনীতি, এটা বিজেপি না, এটা একটা বড় যদি স্পেকট্রামে দেখি, আরএসএস সারা ভারতবর্ষে জুড়েই, শুধু না, আজকে আরএসএস বাংলাদেশেও সক্রিয়। আজকে আরএসএস তার ডানা ছড়াতে চাইছে পাকিস্তানে, সব জায়গাতে সে তার ডানা ছড়াতে, বাংলাদেশেও বাংলাদেশে সক্রিয় তারা। এখান থেকে এখানকার যে আজকে যে মানে আজকে দেখছেন আমরা 1 লাখ হিন্দু একজোটে, শুধুমাত্র তাই নয়, এই সমস্তটা সংগঠন করার পিছনে আরএসএস আছে। বিজেপি তো এখানে শুধু বকরমবাজি করছে, আর কিছু করছে না। আরএসএস মানে ঠান্ডা মাথায় এই কাজটা করে গেছে। এবং আরএসএস, আমি বলছি আরএসএস আজকেই আছে তা না, আরএসএস যদি 47 পরবর্তী সময় থেকে দেখি, সে সক্রিয় থেকেছে বাংলাদেশে। এবং বাংলাদেশে আমি দেখেছি আরএসএস এর প্রতি একটা সফট কর্নার আছে কিছু মানুষের, আমি নিজেই গিয়ে দেখেছি। সেখানে এই জিনিসগুলো ঘটবে, এবং এই জিনিসগুলো বন্ধ করতে গেলে আমি মনে করি যেটা, সেটা হচ্ছে যেভাবে অন্যান্য নাগরিক ইস্যুতে, অন্যান্য পলিটিক্যাল ইস্যুতে যেভাবে নাগরিকরা নেমে এসেছিল, নাগরিকদেরকে আজকে নেমে এসে এই কলটাকে নিতে হবে। কলটাকে নিতে হবে, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে সামনে দাঁড়াতে হবে। যদি বলা হোক যে যেখানেই দাঙ্গা পরিস্থিতি, সেখানে বুক বেঁধে দাঁড়াতে হবে, বুক চিতিয়ে দাঁড়াতে হবে সেখানে, যে দাঙ্গা করতে গেলে আমাদের সাথেই আগে মোকাবেলা করো, এই জায়গাটা তৈরি করতে হবে। লাস্ট বিষয়, যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, তারপরে যে ঘটনা আমরা সবটাই দেখলাম, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার বা আমাদের মতো ভারতীয়দের করণীয় কি? ভারতীয় মিডিয়া, আমি যেমন, মিডিয়াও যেমন করছে, মিডিয়া সত্য পরিবেশন করুক, এবং সবসময় একটা খেয়াল রাখতে হবে, এমন সত্য পরিবেশন করা উচিত না, এমন মিডিয়ার এমন রোল হওয়া উচিত না যে রোলটা আরো বেশি বিপদ ডাকতে পারে, আরো বেশি ভয়ঙ্কর দিনের দিকে নিয়ে যেতে পারে। এইটা মিডিয়াকে কোনো মতেই, এটা মিডিয়াকে এই ব্যাপারে সচেতন হতে হবে। এবং মিডিয়ার কাজ হচ্ছে, আসলে মিডিয়াকে অনেক সময় বলা হয় সমাজের আত্মা বলা হয়। সেটাই যদি বলা হয়, তাহলে তাকে সমাজটা যাতে ঠিকঠাক থাকে, নাগরিক সমাজ যাতে তার অন্তত ভয়েসটাকে রাখতে পারে, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। মিডিয়া তা না করে অর্ণব গোস্বামীর মতো লোক, সে যেভাবে হাত পা ছুড়ে লাফাচ্ছে, এবং বিভিন্ন মিডিয়াগুলো যদি দেখি, সেখানে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়াই আজকে কোনো না কোনো কর্পোরেট সেক্টরের হাতে, সে আদানি হতে পারে, আম্বানি হতে পারে, অন্য কেউ হতে পারে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এবং খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা আমি বলছি, এই যে আদানিকে নিয়ে প্রশ্ন তৈরি হলো, ঘুষ নিয়ে প্রশ্ন তৈরি হলো, সেই ইস্যুটা ব্যাক স্টেজে চলে যাচ্ছে। কারণ কি, মিডিয়া আজকে ওইটাকে আর সামনে আনছে না। মিডিয়া সামনে আনছে কোনটাকে? এই দাঙ্গা পরিস্থিতি, এই সংখ্যালঘু নিধন হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ ইস্যুটাকে সামনে নিয়ে এসে মিডিয়া আসলে ওই ইস্যুটাকে কিন্তু ব্যাক স্টেজে পাঠিয়ে দিল, এবং মানুষের মন থেকেও সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এইটা সত্যি দেওয়া যাবে না। রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ বলছে যে বিজেপি যেহেতু বাঙালিদের মন জয় করতে পারছে না, 26-এর পূর্বে তারা এটাকে হাতিয়ার করে ক্ষমতায় আসার চেষ্টা করবে, যে মুসলিমরা খুব খারাপ, তারা বাংলাদেশে অত্যাচার করছে সনাতনীদের উপর, তো সব সনাতনী এক হয়ে বিজেপিকে ভোট দেয়। আমি সম্ভব বাংলায়? আমি খুব পরিষ্কার বলি, বিজেপির এই একটাই ইস্যু আছে, বিজেপির কোনো পলিটিক্যাল এজেন্ডা নয়, তার একটাই এজেন্ডা, এবং সেটা হচ্ছে 26-এ যদি ইলেকশনে জিততে হয়। কারণ লাস্ট যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে মানে উপনির্বাচনে হেরেছে। উপনির্বাচনে সাধারণত দেখা যায় যেটা, সেটা হচ্ছে শাসক দল, তারাই কিন্তু জেতে, এটা ঘটনা। কিন্তু মাদারিহাট তাদের হাত থেকে বেরিয়ে গেছে, ওদের সিটিং এমএলএ ছিল ওখানে। এবং ওরা যেটা করছে, এবং তার আগে যদি দেখি যে লোকসভা নির্বাচনও ভরাডুবি হয়েছে, ওদের সেই অর্থে ভরাডুবি হয়েছে। আজকে তাদের কাছে একটাই ইস্যু, একটাই এজেন্ডা, সেটা হচ্ছে কি, এই বিভাজনের রাজনীতি, সংখ্যালঘু বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ ছড়িয়ে হিন্দু ভোটকে একাট্টা করা, এবং হিন্দুদেরকে বোঝানো তোমরা আসলে এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে যাচ্ছ এই সরকারের আমলে। এই কথাটা বারবার করে বলে, ওই গোয়েবলস নীতি, ওই একই নীতি, তুমি বারবার করে মিথ্যাটাকে আওড়া যাও, একটা সময় মানুষ বিশ্বাস করতে শুরু করবে ওটাই সত্য। এবং এই সত্যটা যদি মনের মানে ভেবে নেয় মানুষ, তাহলে কিন্তু বিপদ আছে। সেখানেই আমি বারবার করে বলছি যে এখানে বিজেপি খুব কি করতে পারবে, কারণ বাংলার মানুষ তারা কিন্তু গণ আন্দোলন করেছে, এই কিছুদিন আগেও এনআরসি বিরোধী আন্দোলন করেছে, অন্যান্য আন্দোলনে তারা এগিয়ে এসছে। আমি বিজেপিকে খুব প্রশ্ন করতে চাই
যে যে সমস্ত ইস্যুগুলো আমাদের এখানে যে মানুষের ইস্যুগুলো আছে সেখানে তোমাদের ভূমিকা কি, সেখানে তোমাদের ভূমিকা মণিপুর কি? চলছে। মণিপুর ছেড়ে দিলে আমি বলছি বাংলাতে শুধু বাংলাতে যে বিভিন্ন ইস্যুগুলো আছে, চা বাগান ইস্যু থেকে আরম্ভ করে সুন্দরবন ইস্যু থেকে আরম্ভ করে গঙ্গা ভাঙন থেকে সমস্ত ইস্যুতে তোমাদের ভূমিকা কি? তোমাদের ভূমিকা হচ্ছে আমাদেরকে ভোট দিয়ে রাজা করে আমরা করে দেবো। চা বাগানে তোমরা করেছো সমস্ত কটা গঙ্গা সিট, ভাঙন তো আরো বড় সমস্যা। কিচ্ছু করে না। শিরোপা মিত্র ওদের ওখানকার এবার ক্যান্ডিডেট ছিল, একশো এমএলএ ছিল, তার সে গিয়ে একদিন একটা অবস্থান করলো। অবস্থান করে কি আমরা তো বলছি যে এটা একটা জাতীয় নদী এবং সেই জাতীয় নদীর ভার তাকে রোগবার ধার, তার মানে বাঁধ তৈরি করার ভার সমস্ত কিছু ইউনিয়ন গভর্নমেন্টকে নিতে হবে। তারা করছে কি, ইউনিয়ন গভর্নমেন্ট বলছে আমি স্টেট গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি, স্টেট গভর্নমেন্ট বলছে ইউনিয়ন গভর্নমেন্ট পয়সা দেয় না। এই যে পিং পং বল খেলা হচ্ছে তার মধ্যে মরছে কারা? সাধারণ মানুষ। বিঘের পর বিঘে জমি, মানে হেক্টরের পর হেক্টর জমি গঙ্গায় চলে গেছে। গঙ্গা পূর্ব দিকে 15 কিলোমিটার এগিয়ে এসছে, 76টা মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এত কিছুর পরেও বিজেপির ভূমিকা কি? বাকিদের কথা ছেড়ে দিলাম, আমি ধরলাম যে তৃণমূল কিছু করছে না, সিপিএম কিছু করেনি, কংগ্রেস। বিজেপির ভূমিকা কি? বিজেপি এখন গভর্নমেন্টে আছে এবং গভর্নমেন্টে একদিন দুদিন আর গত মানে 14 থেকে এখন অব্দি আছে, 10 বছর হয়ে গেছে, 11 বছর চলছে। সে কি করছে? সে কিছুই না। তার কাছে একটা ইস্যু ওই গঙ্গা ভাঙনের জন্য দায়ী, ওখানে মুসলমানরা চান করে বলেই গঙ্গা ভাঙন হচ্ছে, এটা বলবে দুদিন পরে। এবং সেটা যদি মানুষ বিশ্বাস করে তাহলে মানুষের দায়, আমাদের কিছু করার নেই আমার সেখানে। এবং এই সমস্ত কথা বলতে আমরা হাসছি তো, যে ও বলবে কি না, এ বলতেই পারে, ও বলতেই পারে এই জন্য হচ্ছে। কালকে যদি ঝড় উঠে বলবে যে মুসলমানরা আসলে পশ্চিম দিকে মুখ করে করে প্রার্থনা করে, ওই জন্য ঝড় উঠছে। এই সমস্ত কথাবার্তা বলবে, এই সমস্ত কথাবার্তা বলে সেই মানুষকে ঠকাবে এবং এই ঠকবাজিগুলোকে জেলের বাইরে রেখে দেওয়া হবে। আমি তো এই সরকারেরও সমালোচনা করছি, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? তারা কেন এটাকে বাড়তে দিচ্ছে? রাজ্য সরকার, একদম, তারা কেন বাড়তে দিচ্ছে এটা? তাতে তো ওই তত্ত্ব, যে রাজ্য তত্ত্ব সরকার তো কোনো রকম ভাবে এফআইআর করলে বা কিছু করলে তো হাইকোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছে। পেয়ে যাক, কিন্তু ওকে কাশন করতে হবে, ওকে আটকাতে হবে। ওর আটকানোর রাস্তা তো আমি চেষ্টা করবো না যে কি করে একে আটকানো যায়। না হয় ছেড়ে দেবো, যে যা খুশি বলুক, যা খুশি করুক, কালকে তো হাতে মাথা কাটবে এরা। আমরা এটাকে মেনে নেবো? মানা উচিত না এটা। এবং রাজ্য সরকারকে একটা সদর্থক ভূমিকা যদি না নেয়, তাহলে কালকে কিন্তু তার দায়টাও, যদি এখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা, দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়, তার দায় কিন্তু রাজ্য সরকারের উপরেও বর্তাবে বলে আমি মনে করি।